আহমেদ নিজের ঠোঁট চেপে চোখ খিচে বন্ধ করে নিল। পেছন ঘুরে তাকাতে সাহস হচ্ছে না তার। শুকনো একটা ঢোক গেলে আগে মনে মনে উপরওয়ালার কাছে হাজারবার প্রার্থনা করে নিল, যাতে এটা তার স্বপ্ন না হয়, যেন ভ্রম না হয়। খানিক সময় নিয়েই সামনের দিকে তাকিয়ে আহমেদ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। মনের মধ্যে প্রশ্ন জাগে, এই টান কি সত্যি, নাকি তার ক্লান্ত হৃদয়ের এক অবচেতন প্রার্থনা? কোনো কিছু যাচাইয়ের মতন শক্তি আর নেই তার। সে আবারও চোখ বন্ধ করে ফেলে, আর তার চোখের কোণ থেকে অশ্রুর ফোঁটা ফোঁটা করে মাটিতে ঝরে পড়ে। কিছুক্ষণ স্তব্ধতার পর আস্তে আস্তে পেছনে তাকানোর সাহস করে সে। চোখ খুলে যখন আহমেদ পেছনে তাকায়, তখন তার দৃষ্টিতে অস্পষ্ট কিছু একটা ফুটে ওঠে। রোজার দুর্বল আঙুল দুটো আহমেদের বাম হাতের সবচেয়ে ছোট কানি আঙুলটা মৃদুভাবে ধরে রেখেছে, যেন সর্বোচ্চ শক্তি দিয়ে আহমেদকে আঁকড়ে রাখার চেষ্টা করলেও দুর্বল হাতে যতটুকু পেরেছে ততটুকু দিয়েই আঁকড়ে ধরেছে আহমেদের আঙুল। রোজার হাতে সে স্পর্শ তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে পৌঁছে যায়। আহমেদ কোনো কিছু না বলেই হতবাক হয়ে তার দিকে চেয়ে থাকে, যেন এটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। বাইরে থাকা রাজিয়া রহমান সহ বাকি সবাই উৎসুক হয়ে দেখতে থাকে সে দৃশ্য। তৌসিফ তো হতবাক হয়ে তাকিয়ে রয়েছে। এটা কিভাবে সম্ভব? রোজার সে দুর্বলভাবে ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আহমেদ এবার অন্যদিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করে তৃপ্তির সাথে মুচকি হাসে। মনিটরে রোজার হার্টবিটের সংকেত একটু একটু করে ফিরে আসতে শুরু করে। তার চোখের পাতা ক্ষীণভাবে কাঁপে, যেন সে আহমেদের ডাক শুনে সাড়া দিচ্ছে। সবাই হতবাক হয়ে যায়। অবিশ্বাসের সাথে রোজার পুনর্জাগরণের সাক্ষী হয়। আহমেদের দৃষ্টি এবার ধীরে ধীরে রোজার মুখের দিকে যায়। অক্সিজেন মাস্কের ভেতর তার নিঃশ্বাসের বাষ্প জমে আছে, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আহমেদ বুঝতে পারে রোজা আবার ঠিকমতো শ্বাস নিচ্ছে, তার শরীরে আবারও স্বাভাবিক কার্যক্রম ফিরে আসছে। এই দৃশ্য দেখে আহমেদের মনে যে আশা আর আনন্দের ঝড় বয়ে যায়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আহমেদ অবিশ্বাস আর বিস্ময়ে অস্থির হয়ে ছুটে গিয়ে আবারও দুহাতে রোজার দুর্বল হাত দুটো ধরে ফেলে, যেন তাকে পুরোপুরি নিজের মুঠোয় নিয়ে নেয়। তার ঠোঁট কাঁপছে, গলা দিয়ে কোনো শব্দও বেরোচ্ছে না। ধীরে ধীরে সে নিজেকে সংযত করে। রোজার কপালের ওপর ঝুঁকে গিয়ে বলে, রোজা, আমি যাব না তো? তুমি আমার ডাকে সাড়া দিয়েছ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা, মাই কুইন। চোখের অশ্রু গাল বেয়ে পড়তে লাগলো, ঠোঁটে কাঁপন, কান্নার ঢেউ ছড়িয়ে পড়ছিল আহমেদের। রোজার কেটে যাওয়া রক্তের আভায় লালিত কপালে চুমু খেয়ে সে আবারও বলল, তুমি কি ভয় পেয়েছো রোজা? ভেবেছ সত্যি চলে যাব? আমি তোমার কাছ থেকে কোথাও যাব না, মজা করছিলাম। তোমাকে ছাড়া কি থাকতে পারি বলো? আমি কি তোমার মতো নাকি? কোথাও যাব না, আমি তোমার কাছে আছি। আহমেদ এবার দুহাতে রোজার পুরো মুখটা মুঠোয় নিয়ে অনবরত চুমু খেতে থাকে। কপাল কাঁপতে থাকা চোখ, লাল হয়ে থাকা কান, কানের লতি, কাচের টুকরোর আঘাতে ক্ষত হয়ে যাওয়া গাল, কোথাও যেন বাদ যায় না। প্রতিটি কোণায় নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে ভরিয়ে তোলে তার প্রিয়তমার মুখ। তার কণ্ঠে তীব্র আবেগ জমে ওঠে, তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে থাকে। সে রোজার হাত আরো শক্ত করে ধরে রাখে, যেন এই স্পর্শকে কোনোদিন হারাতে চায় না। এই মুহূর্তে সে কেবল তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছে, আর কিছুই তার দরকার নেই। রোজার দুর্বল আঙুলের সামান্য স্পর্শ যেন তার সমস্ত কষ্ট, সমস্ত ভয়ের অবসান ঘটিয়ে দিয়েছে। এমন আবেগী মুহূর্তে আহমেদের মনোভাব যেন এক পবিত্র বন্ধনে বাধা পড়ে যায়। তৌসিফের অভিজ্ঞ চোখ তৎক্ষণাৎ রোজার সামান্য সাড়া দেখে বুঝে যায় যে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। হয়তোবা আহমেদ তাকে চলে যাওয়ার কথা বলে ভয় পাইয়ে দিয়েছে থেকে রোজা উত্তেজিত হয়ে রেসপন্স করেছে। টেনশনে তৌসিফের মাথায় এটা আসেনি যে আসলে পেশেন্টকে যদি কোনোভাবে উত্তেজিত করা যায়, তাহলে নিজে নিজেই রেসপন্সে আসা শুরু করবে। তৌসিফের আগেই উচিত ছিল আহমেদকে রোজার কাছে নিয়ে যাওয়া। সে আর দেরি না করে চটজলদি অন্যান্য ডাক্তার ও নার্সদের ডাক দেয়।
সবার মাঝে তৎপরতার ঝড় বয়ে যায়। চোখে সদ্য আসা পানি মুছে আবারও হুঙ্কার দিয়ে এবার তৌসিফ নার্সের উদ্দেশ্যে বলে ওঠে, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছো কেন? তাড়াতাড়ি বাকি ডাক্তারদের ডাকো, এক্ষুনি অপারেশন শুরু করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব থিয়েটার প্রস্তুত করো, জলদি, কুইক, ফাস্ট। নার্সদেরও হুঁশ ফিরে আসে। তারা তো এমন অবিশ্বাস্য ভালোবাসার দৃশ্য দেখে থমকে গিয়েছিল। নার্সদের মধ্যে একটি মেয়ে এবার আফসোসের সুরে বলে উঠল, ম্যাম অনেক ভাগ্যবতী। তারা এবার সবাই তাড়াহুড়ো করে ছুটে যায় সমস্ত কিছু প্রস্তুত করতে। এই ব্যস্ততার মাঝে আহমেদ এক মুহূর্তের জন্য রোজার হাত ছেড়ে দেয় না। আহমেদ আরও একবার মাথা নিচু করে রোজার কপালে কপাল ঠেকিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল। বুকের ভেতর অনবরত ঝড় বয়ে যাচ্ছে তার। পুরো কেবিনে শোক আর আবেগের বন্যা বইতে থাকলো। তার চোখ বন্ধ ছিল, যেন সমস্ত পৃথিবী তার চারপাশে ঘুরছে। রোজার নিথর দেহের পাশে থাকা অবস্থায় তার সমস্ত শক্তি একত্রিত হয়ে গিয়েছিল। সমস্ত আশাহীনতা, কষ্ট এবং আশা একত্রিত হয়ে এক মুহূর্তে সমুদ্রের মতন জেগে উঠল। তৌসিফ সহ অন্যরা বারবার আহমেদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও আহমেদ একটুও সরে যায় না। ধীরে ধীরে রোজার মুখের কাছে নত হয়ে তাকে আবারও আদর করে দেয়। তার আঙুল দিয়ে রোজার চুল সরিয়ে দিয়ে তার কপালে একটি মৃদু গভীর চুমু এঁকে দেয়, যেন তার সমস্ত আশীর্বাদ ভালোবাসা এই চুমুর মধ্যে ঢেলে দেয়। মৃদুস্বরে আহমেদ রোজার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমি এখানে আছি রোজা, একদম ভয় পেও না তুমি, কিচ্ছু হবে না, তুমি ঠিক থাকবে। নিজের জন্য না হোক, তোমাকে আমার জন্য বেঁচে থাকতে হবে। তাড়াতাড়ি ফিরে এসো জান। এই অস্থির শুল্ক মরুভূমির ন্যায় হৃদয়টাতে বৃষ্টি হয়ে তাড়াতাড়ি নেমে এসো। আমি যে তোমার অপেক্ষায় গুমড়ে গুমড়ে মরছি। বলেই আহমেদ ধীরে সুস্থে রোজার কাছ থেকে সরে যায়। আর দেরি করে না তৌসিফ। দ্রুত গতিতে বাকি ডাক্তারদের ডেকে রোজাকে থিয়েটারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। রোজাকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়ার সময় অপারেশন আহমেদ ধীরে ধীরে পেছনে সরে আসে। তার চোখের কোণে অশ্রু জমে আছে, তবুও তার চোখে দৃঢ়তার আভা। এই বিদায়ের মুহূর্তে তার হৃদয় বারবার ভেঙে যাচ্ছে, কিন্তু সে জানে রোজাকে তার শক্তি দিয়ে এগিয়ে যেতেই হবে। রোজাকে যখন শেষবারের মতন অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার দুর্বল চোখ মৃদু করে খুলে আসে। অগোছালো আহমেদের দিকে তাকিয়ে সে তাকে শেষবারের মতন এক আবেগী দৃষ্টিতেই চেয়ে থাকে। সেই দৃষ্টিতে আছে এক বিশ্বাস, এক নিবিড় ভালোবাসা। হঠাৎ করেই আহমেদও লক্ষ্য করে যে রোজার চোখ মৃদু খুলে গিয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে সেই চোখ জোড়া। আহমেদ আবারও থমকে যায়, কারণ বরাবরের মতন এই চোখ জোড়াতে না ছিল অভিমান, না ছিল লজ্জা, আর না ছিল রাগ। শুধু ছিল অসহায়ত্ব, আকুলতা এবং অবিরাম ভালোবাসা। আর সেই মুহূর্তে আহমেদ বুঝতে পারে রোজা সত্যিই তার সঙ্গেই রয়েছে। আহমেদের কণ্ঠে চাপা উদ্বেগ এবং তীব্র উদ্বিগ্নতা স্পষ্টভাবে শোনা যায়। আই এম ওয়েটিং ফর ইউ জান। কয়েক ঘন্টা পার হয়ে গেল। আহমেদ কেবলই ক্যান্টিন থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে আহমেদ এবার হসপিটালের কাচের বড় জানালাটার দিকে তাকিয়ে রইল। এখন রাত প্রায় 10টা বেজে গেছে। আহমেদ রাজিয়া রহমান সহ অহনা এবং নুরাকে তৌসিফের নিজস্ব কেবিনে বিশ্রাম নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। সৌরভ গিয়েছে আহমেদের ফ্ল্যাটে কোনো এক বিশেষ কাজ করতে। কেসের কাজগুলো সলভ করতে রিয়াদ এবং নাহিদ গিয়েছে থানায়। রাতের চাঁদের আলোতে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আহমেদ এবার ডুবে গেল তার নিজস্ব চিন্তায়। কিছুক্ষণ পর আকরম চৌধুরী আহমেদের পাশে এসে নীরবে দাঁড়ালেন। খানিক সময় নিয়ে তিনি এবার চাপা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন, জেবা খানকে কোথায় রেখেছেন স্যার? পুলিশদের তদন্ত বন্ধ করতে পারলেও জাভেদ রায়ানের লোকেরা কিন্তু অবশ্যই খুঁজবে। তারা আবার খুঁজে পাবে না তো? আহমেদ বাইরের দিকে চোখ রেখেই বলল, আমাকে আপনার এত কাঁচা খেলোয়াড় মনে হয়? আকরম চৌধুরী তৎক্ষণাৎ মাথা নাড়ালেন। সময় না নিয়ে দ্রুত গতিতে বললেন, কখনোই না স্যার। আহমেদ এবার মুচকি এসে বলল, চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি শুধুমাত্র আমার বউ রোজার সামনে দুর্বল। আসলে অতটাও দুর্বল নয়। আমার বউয়ের থেকে আমি এক কাঠি উপরে। তারপর গুটি সঠিক সময়ে নড়াতে আমি ভালোই জানি। আকরম চৌধুরী একটু থেমে বললেন। বুঝেছি স্যার। আহমেদ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, তবে মনে রাখবেন,
এই লড়াই শুধু আমার আপনার নয়, বরং রোজার জন্য। তার বাবার অসমাপ্ত লড়াইয়ে আমি সবসময় তার পাশে থাকব, যতক্ষণ না সে নিজের শান্তি খুঁজে পায়। এর জন্য যদি জেবাকে খুন করতে হয়, তাহলে আমি নিজের হাতে জেবাকে খুন করব। আকরাম চৌধুরী সম্মান জানিয়ে বললেন, জি, আপনি একনিষ্ঠ। তবে এখন কি করবেন স্যার? পরবর্তী পরিকল্পনাটা কি? আপাতত এখন কিছুই করছি না, আগে রোজা সুস্থ হয়ে উঠুক। এর মধ্যে আমি শুধু ওই জাভেদ রায়ানকে আমার নিজস্ব খেলা দেখিয়ে দেব। ওকেও তো একটু বোঝাতে হবে যে ও কার কলিজায় হাত দিয়েছে, কার জানে ছুরি চালানোর সাহস দেখিয়েছে। আকরাম চৌধুরী বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালেন। আহমেদ এবার বলে উঠলেন, আমাকে একটা প্রাইভেট সিম জোগাড় করে দিন। যেহেতু কিডন্যাপ করেছি, সেহেতু কিডন্যাপারের বৈশিষ্ট্য হিসেবে আমার পণ চাওয়াটা তো জরুরি। আহমেদের কথার ইঙ্গিত বুঝতে পেরে আকরাম চৌধুরী বাঁকা হাসলেন। এরপর বিনয়ী হয়ে বললেন, এক্ষুনি জোগাড় করে দিচ্ছি স্যার। অন্ধকার ঘরটার এক কোণে চেয়ারে শক্তভাবে বাঁধা আছে জেবা। তার মাথায় আঘাতের চিহ্ন, রক্তের দাগ, যেন সেই আঘাতের গভীরতা প্রকাশ পাচ্ছে। সামনের টেবিলে বসে আছে সৌরভ, রিয়াদ আর নাহিদ। তাদের মুখে এক ধরনের শীতল অভিব্যক্তি। সৌরভ উঠে এসে ধীরে ধীরে জেবার দিকে ঝুঁকে পড়ে। তার চোখে ক্ষোভের ঝলক। তোর মামা কোন সাহসে ম্যামকে মারার চেষ্টা করলো? হ্যাঁ, জানিস ম্যাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমরা ম্যামের জন্য জীবন দিতে পারি। জেবা এবার আমতা আমতা করে বলে উঠল, আপনারা কিভাবে জানলেন যে উনি আমার মামা হয়? এই পর্যায়ে নাহিদ, রিয়াদ এবং সৌরভ একসাথে হেসে ওঠে। সৌরভ তো মজা করে বলে ওঠে, আমরা ম্যাজিক জানি। জেবা এবার প্রচণ্ড পরিমাণে ভয় পাওয়া শুরু করে। রিয়াদ তখন ঠান্ডা গলায় বলে, বল, তোর আর জাবেতের সম্পর্ক কবে থেকে? পারিবারিক সম্পর্ক থাকলেও ম্যাম এবং স্যারের পিছনে কুত্তার মতো লাগার পরিকল্পনা ডিল কবে থেকে হয়েছে? আর তোদের প্ল্যানটা কি? সব বলবি, নইলে তোকে এমন শিক্ষা দিব যে বলবি না। জেবা চুপচাপ বসে থাকে, চোখে এক ধরনের দুঃসাহসের ছাপ। যদিও তার দেহ ক্লান্ত আর আঘাতে বিধ্বস্ত, তবুও সে কিছু বলতে অস্বীকার করে, যেন তার নীরবতা থেকেই একরকম শক্তি বেরিয়ে আসছে। রিয়াদ এবার ইশারা করে কিছু একটা বললেই নাহিদ ধীরে ধীরে একটা শক্ত লাঠি তুলে নিয়ে জেবার সামনে এসে দাঁড়ায়। রিয়াদ এবার আরও দৃঢ়তার সাথে বলে ওঠে, এমনিতে আমরা মেয়েদেরকে নিজেদের পাওয়ার দেখাই না, নারীদের গায়ে হাত তোলার মতো বাজে অভ্যাস আমাদের নেই। তবে তোর মতো একটা চরিত্রহীন দুর্চরিত্রার গায়ে আঘাত করতে কিন্তু দ্বিতীয়বার ভাববো না। ভালো মতো ভাবিস জেবা, তোর জন্য এটা শেষ সুযোগ। আমাদের সব প্ল্যান খুলে বলবি, নইলে তুই জানিস আমরা কি করতে পারি। ঘরের নিস্তব্ধতা ভেঙে পড়ে একটা টানটান উত্তেজনায়। রিয়াদের ফোনে হঠাৎই রিং বেজে ওঠে। সে স্ক্রিনে দেখে আহমেদ কল করেছে। রিয়াদ এবার সৌরভকে ইশারা করে জেবার ওপর নজর রাখতে বলে নিজের অগ্নিঝরা মুখটা নমনীয়তায় রূপান্তর করে কলটা ধরে বলে ওঠে, জি স্যার, বলুন। ওপাশ থেকে আহমেদের গলা ভেসে আসে, তার কণ্ঠে এক ধরনের ঠাট্টার সুর। ওই জেবাকে বলো যে তার প্রিয় মামা জাবেদের কাছে আমি কত টাকা পণ দাবি করতে পারি। বলো তো কত দিতে পারবে ওরা, সেই অনুযায়ী তাহলে আমি পণ দাবি করব। আমি আবার খুব দয়ালু মানুষ। রিয়াদ বাঁকা হেসে জেবার দিকে তাকায়। এরপর সেও আহমেদের মতন করে বলে ওঠে, স্যার বেশি দাবি করবেন না, টাকার বিষয়ে তো তারা আবার খুব সিরিয়াস। 2 থেকে 3 কোটি টাকা দাবি করুন, তাতেই হবে হয়তোবা। কি বলিস দেবা, তাই না? জেবার চোখে ভয়ের ছায়া খেলে যায়। সে বোঝে টাকার প্রয়োজন তাদের নেই। এই শাস্তি, এই খেলা সবটাই ওদের পরিকল্পনার একটা অংশ। রিয়াদ যেন আহমেদের কথা আরো ভালোভাবে বোঝাতে চায়, এমনভাবে তাকায় তার দিকে। এদিকে আহমেদ আবার বলে ওঠে, ওকে বলো, আমি এখন তার মামা জাবেদকে কল করে হুমকি দেব। আর যদি সে বাঁচতে চায় তাহলে দ্রুত সম্ভব সব প্ল্যান বলতে বলো। আর হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত সবকিছু স্পষ্ট করে বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের স্পেশাল ডোজ চালিয়ে যেতে থাকো। ওকে স্যার। বলে ফোন কেটে দিয়ে একটা ঠান্ডা হাসি ছেড়ে জেবার দিকে এগিয়ে যায়। শুনলি তো, তুই এখন ভাবিস না যে তোকে বাঁচানোর জন্য তোর মামা কিছু করবে। ওই জাবেদের বাচ্চা যে কোনো রকমের স্বার্থপর আর কুলাঙ্গার, সেটা আমরা খুব ভালো করেই জানি। তাই তোর ভালোর জন্যই বলছি, যদি বেঁচে থাকতে চাস তাহলে তুই এখনই সব খুলে বলবি, নইলে বিশেষ ব্যবস্থা আছে।
জেবার মুখের রং ফ্যাকাশে হয়ে আসে আর তার চোখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে ওঠে। সত্যি বলতে জেবা আসলেই কিছু জানে না। সে শুধুমাত্র জাভেদের কথা অনুযায়ী কাজ করত। এমনকি সেই দিনগুলোতে জাভেদের কথা শুনে তার অর্ডারে সেই বারবার আহমেদকে সিরিয়াস করার চেষ্টা করত। আর ব্যক্তিগতভাবে রোজার সাথে তার কোনো রকম শত্রুতা নেই। শুধুমাত্র আহমেদ রোজাকে পছন্দ করে বলেই সে তার হিংসাত্মক মনোভাব থেকে এতদিন জাভেদকে সাপোর্ট করেছে। কারণ জেবা আসলেই খুব বাজেভাবে আহমেদের মোহতে পড়ে গিয়েছিল। আহমেদকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে অন্ধ করে দিয়েছিল। কল কেটে দিয়ে আহমেদ ফোনটা হাত থেকে নামাতেই পাশে দাঁড়িয়ে থাকা আকরাম চৌধুরীর দিকে চোখ পড়ে। আকরাম তার চিরচেনা দৃঢ় চাহনি নিয়ে শান্তভাবে আহমেদের হাতে একটা সিম কার্ড এগিয়ে দেয়। আহমেদকে আশ্বাস দিয়ে আকরাম চৌধুরী বলে ওঠেন, এই সিমটা নিন স্যার, প্রাইভেট কানেকশন। জাভেদকে এই নাম্বার থেকেই কল করবেন, তাহলে পরবর্তীতে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আহমেদ সিমটা হাতে নিয়ে একটা হালকা হাসি দেয়। ঠিক আছে বলে সে সিমটা ফোনে লাগায়। মনস্থির করে জাভেদের জন্য হুমকি স্বরূপ কল দিতে। অন্ধকার রুমে বসে নিজের মনোযোগ সরিয়ে অন্য কিছু নিয়ে ভাবছিল জাভেদ রায়হান। এমন সময় অচেনা একটা নাম্বার থেকে কল আসে। সে এক মুহূর্তের জন্য বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলে নেয়। হ্যালো, কে বলছেন? জাভেদের গলায় কৃত্রিম এক ধরনের দৃঢ়তা। ওপাশ থেকে আহমেদের কণ্ঠ শোনা যায়, ঠান্ডা আর নিস্পৃহ। কেমন আছিস জাভেদ? তোর অবস্থা কেমন এখন? জাভেদ কিছুটা থমকে যায়। পরিচিত কণ্ঠ, কিন্তু অচেনা নম্বর থেকে এমন পরিস্থিতি তাকে একটু অস্বস্তিতে ফেলে দেয়। তবু নিজেকে সামলে নিয়ে অত্যন্ত অহংকার নিয়ে বলে, কে বে তুই? এত সাহস কোথায় থেকে আসছে? তুই জানিস কার সাথে কথা বলছিস? আহমেদ মৃদু হেসে বলে, আরে জানবো না কেন, অবশ্যই জানি। আমি কথা বলেছি একজন কুলাঙ্গার এবং পিওর বাস্টার্ডের সাথে। আর সাহসের কথা বলছিস, সেই সাহস তো অনেক আগেই পেয়েছি জাভেদ। ওই জিনিসটা জন্ম থেকে আমার একটু বেশি, তুই জানিস না? জাভেদ এবার নিজের ভ্রু কুঁচকে ফেলে। কথার ভঙ্গিমাটাও তার বেশ চেনা চেনা লাগছে, কিন্তু ধরতে গিয়েও ধরতে পারছে না। সন্ধিয়ান কণ্ঠে জাভেদ জিজ্ঞেস করে, কে তুই? আহমেদ এবার নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে, সেটা বড় কথা নয়। আচ্ছা শোন, তোর প্রিয় ভাগ্নি জেবা আমার হাতে। তুইও তো নিশ্চয়ই তার নিরাপত্তার বিষয়ে একটু চিন্তিত, তাই না? জাভেদের মুখের রং যেন মুহূর্তেই বদলে যায়। তার ভেতরে একটা স্নায়বিক আতঙ্ক কাজ করতে শুরু করে, কিন্তু বাইরে সেটা প্রকাশ না করার চেষ্টা করে। এবার জাভেদ রায়হান বেশ ভালো করেই বুঝতে পারে যে এই ব্যক্তিটা কে। একটু কাঁপা গলায় বলে, আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম এই কাজ এখন শুধুমাত্র তুই করতে পারিস, কারণ তোর প্রেমিকা তো এখন হসপিটালে। সে তো মরার পথে, সে কিভাবে করবে? করলে তুই করবি, এটা আমি খুব ভালো করে জানতাম। আহমেদ এবার খানিক রাগ দেখিয়ে বলে, আরে আবে, এই মুখ সামলে কথা বল। আর কিসের প্রেমিকা? বউ হয় আমার, আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী। তাও একবার বিয়ে করা নয়, দুবার বিয়ে করা বউ আমার, ডাবল পাওয়ার। জাভেদ এবার বিরক্তির সুরে বলে ওঠে, যাবা কোথায়? আমার কাছে। তোর ভাগ্নির তো খুব শখ ছিল আমার সাথে থাকার, এই কারণে আমার সিক্রেট টর্চার সেলে তুলে রেখে দিয়ে এসেছি। কেন তুলে নিয়ে গেছি? ওকে, ও কি করছে? ও কিছু করেনি, কিন্তু তুই করেছিস। আমার কলেজে হাত দিয়েছিস তুই। জাভেদ এবার নিজেকে ধাতস্থ করে বলে উঠল, সেটার হিসাব আমার সাথে। যাবার সাথে কেন এমন করছিস তুই? আর যাবা যদি তোর হাত থাকে, তবে তুই কি চাইছিস বল? আহমেদের কণ্ঠ এবার আরও শক্তিশালী, যেন প্রতিটি শব্দে সে তার সিদ্ধান্তের দৃঢ়তা প্রকাশ করছে। আমি তোর কাছে কিছুই চাই না জাভেদ। আমি তো শুধু আমার ভালোবাসার বইয়ের এতদিনের ইচ্ছেটা পূরণ করতে চাই। তুই নিজে জানিস রোজার তোর প্রতি কতটুকু ঘৃণা। সে তো তোর মতো শয়তানকে নিজ হাতে শেষ করতে চায়। আমার আদরের বইয়ের সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি তো এরকম ছোটোখাটো একটা কিডন্যাপ করতেই পারি। নিজেকে রোজার কাছে সিলিন্ডার করে দে। জাভেদ এবার চুপ হয়ে যায়। তার ভেতরে একটা অজানা ভয়েস স্রোত বইতে শুরু করে। তুই সত্যি কি এতটাই এগিয়ে যাবি? সে কাঁপা গলায় বলে। আহমেদ ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি রোজাকে ভালোবাসি,
জাভেদ, শুধু ভালোবাসি না, নিজের থেকে বেশি ভালোবাসি। আর তার এই এতদিনের কাঙ্ক্ষিত ইচ্ছাটা পূরণ করতেই চাই। আর তোর এই সো কল্ড অস্তিত্বের জন্য বউটা আমার সাথে ঠিকমতো রোমান্স করছে না। কি এক জ্বালা! এমন করলে তো আমি বাপ হতে পারবো না। জাভেদ এবার ওপাশ থেকে কান থেকে ফোন নামিয়ে ভ্রুকুচকে ফেলে। একটা মানুষ কিভাবে এরকম নির্লজ্জ কথাবার্তা বলতে পারে ভেবে পায় না জাভেদ। এবার একটু মুখ কুচকে আবারও ফোনটা কানে লাগায় জাভেদ। ওদিক থেকে আহমেদ আবারও বলে উঠল, নিজের জন্য নয়, শুধু রোজার জন্য। তুই যদি বাঁচতে চাস তবে নিজেকে আমার বউয়ের হাতে সঁপে দে, আমি তোর ভাগ্নিকে ছেড়ে দেব। কিন্তু যদি না করিস, তুই জানিস কি হবে। জাভেদের মুখে চিন্তার ছায়া স্পষ্ট হয়ে ওঠে। ফোনের ওপার থেকে আহমেদের হুমকির কণ্ঠ তাকে গভীরভাবে নাড়া দেয়, আর ভেতরে ভেতরে একটা দুশ্চিন্তা তাকে গ্রাস করে। আহমেদ বাঁকা একটা হাসি দিয়ে ফোনটা কেটে দেয়। তার চোখে কঠিন এক সংকল্পে ঝলক। ফোনটা পকেটে রাখতেই অপারেশন থিয়েটারের ওপরে লাল বাতি নিভে সবুজ আলো জ্বলে ওঠে। আহমেদের হৃদয় যেন এক মুহূর্তেই আনন্দ ও চিন্তায় ভরে যায়। আর অপেক্ষা না করে সে দ্রুত অপারেশন থিয়েটারের সামনে এগিয়ে যায়। ঠিক তখনই তৌসিফ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। তার মুখটা কিছুটা মলিন, যেন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু থমকে আছে। আহমেদের বুকটা ভারী হয়ে ওঠে। তার মনে ভয় ঢুকে পড়ে, যেন কোনো খারাপ খবর শুনতে না হয়। কিন্তু হঠাৎ করে তৌসিফ হেসে উঠে বলে, ভাবি এখন অনেক ভালো আছে দোস্ত। অপারেশন সাকসেসফুল, চিন্তা করিস না। সি ইজ নাও আউট অফ ডেঞ্জার। তবে এখন কিছুটা বিশ্রামের প্রয়োজন। কথাগুলো শুনে আহমেদের বুকটা যেন প্রশান্তিতে ভরে ওঠে। বুক ভরে একটা গভীর শ্বাস নিয়ে সে স্বস্তি অনুভব করে। তার মনে অসীম খুশি আর কৃতজ্ঞতা জাগে। তার মনে রোজার সাথে দেখা করার প্রবল ইচ্ছা হয়, কিন্তু সে জানে এখন রোজার বিশ্রামের দরকার। তাই সে কিছুটা দূর থেকে অপেক্ষা করতে থাকে। মনের ভেতর কেবল তার সুস্থতার প্রার্থনা, কিন্তু অপেক্ষা করার ধৈর্য যেন নেই তার মধ্যে। আহমেদ তৌসিফের দিকে তাকিয়ে ইতস্তত গলায় বলল। তৌসিফ প্রথমে একটু মুচকি এসে মাথা নেড়ে বলল, এখন নয় আহমেদ, এত তাড়া কিসের তোর? ভাবি তো এখন বিশ্রাম নিচ্ছে, আর মেডিসিনগুলো নেওয়া শেষ হওয়ার আগে দেখা করা যাবে না। হ্যাঁ, যদি ধৈর্য ধরতে না পারিস তাহলে আর 10 মিনিট পরে যা। এখন একটু বিশ্রাম নিতে দে। ভাবিকে এক্ষুনি কেবিনে শিফট করছি। হ্যাঁ। আহমেদ একটু অস্থিরভাবে মাথা নাড়ল, কিন্তু তৌসিফের কথা মেনে নিল। তৌসিফে হাঁটা ধরল, কিন্তু কিছুদূর গিয়ে আবার ফিরে এলো। সে এবার হালকা হাসি দিয়ে বলল, শোন, তুই আগে নিজেকে একটু গুছিয়ে নে, বুঝলি? এভাবে আগাছালো অবস্থায় গেলে ভাবি তো তোকে দেখেই গুলি করে উড়িয়ে দিবে। হ্যাঁ, ভালো মতো ফ্রেশ হয়ে নায়কের মতো করে আয়। আর হ্যাঁ, হালকা কিছু খেয়ে নে। ভাবি এখন সুস্থ হয়ে গেছে, চিন্তার কিচ্ছু নেই। এখন শুধু ভালোবেসে সেবা যত্ন করাই তোর কাজ, বুঝলি? তৌসিফ হেসে চলে যেতেই আহমেদ মাথা চুলকে একটু লজ্জা পেল। সে নিজেও জানে রোজার সামনে এমন অবস্থায় যাওয়া ঠিক হবে না। একদম অগোছালো অবস্থায় রয়েছে সে। একটু থেমে নেওয়ার সিদ্ধান্ত নিল আহমেদ, কারণ সে জানে পরে তার পুরো মনোযোগ রোজার খেয়াল রাখায় থাকবে। রোজা যাতে সুস্থ থাকে সেটা এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে জাভেদ রায়ান ঘরের ভেতর পায়চারি করছে। মনের মধ্যে চিন্তার আতঙ্ক একাকার হয়ে গেছে। কিভাবে জেবাকে বের করে আনবে, কিভাবে তাকে রক্ষা করবে, এই ভাবনাগুলো তাকে ঘিরে ধরেছে। আহমেদের হুমকি এখনও তার কানে বাজছে। আর জেবা তার একমাত্র ভাগ্নি, তাকে হারানো মানে সব শেষ হয়ে যাওয়া। ঠিক তখনই তুহিন দরজায় ধীরে ধীরে ঢোকে। জাভেদ কিছুটা বিরক্তি নিয়ে তুহিনের দিকে তাকায়, যেন এখন নতুন কোনো সমস্যার খবর শুনতে প্রস্তুত নয়। তুহিন অপরাধীর সুরে বলে, স্যার, একটা খবর আছে। আমি জানতে পেরেছি ওই রোজার অপারেশন সাকসেসফুল হয়েছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে জাভেদের মুখে একটা তীব্র ক্রোধের ছাপ ফুটে ওঠে। তার মুখ শক্ত হয়ে যায়, আর রাগ যেন আগুনের মতন ঝলসে ওঠে তার মুখ চোখে। কি বলছিস তুই? তাহলে সত্যি রোজা বেঁচে আছে? জাভেদের কণ্ঠে অবিশ্বাস আর প্রচণ্ড ক্রোধের মিশ্রণ। তুহিন ধীর গলায় মাথা নাড়ে। হ্যাঁ স্যার, গোপন সূত্রে জানতে পেরেছি। জাভেদ এবার আরও বেশি রেগে ওঠে। রোজার বেঁচে থাকা, তার সুস্থ হয়ে যাওয়া তার জন্য একটা বড় হুমকি, আর এই তথ্য তাকে আরও বেশি বিপদে ফেলে দেবে।
তুহিন কিছুটা ভয়ে ভয়ে জাভেদ রায়ানের সামনে দাঁড়িয়ে পড়ল। স্যার, আপনি পারলে এখনই পালিয়ে যান। আপনার কাছে আর কোনো উপায় নেই। সিলিন্ডার করা ছাড়া রোজার কাছে আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। আপনি আর পালাতে পারবেন না। জাভেদ তুহিনের কথাগুলো শুনে তার চোখে রাগ আর হতাশার মিশ্রণ দেখা দেয়। সে অগ্নিশর্মা হয়ে তুহিনের দিকে তাকিয়ে বলল, এটা কি বলছিস তুই? আমি আমার একমাত্র ভালোবাসার ভাগ্নি জেবাকে রেখে কোথাও যেতে পারবো না। এটা কোনোভাবে হতে পারে না। আর ওই হাঁটুর বয়সী মেয়ের ভয়ে আমি পালাবো? তার এই উত্তেজনায় ঘরটি যেন কেঁপে ওঠে। তার গলার স্বর ক্রমেই কঠোর হয়ে ওঠে, যেন কোনো মতেই পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। আমি এই মুহূর্তে যদি স্যালেন্ডার করি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আমি একেবারে খতম হয়ে যাব। নিজের হাতে গড়ে তোলা আমার এতদিনের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তুহিন এবার একটু চাপা গলায় বলল, স্যার, আপনি যদি পালিয়ে যান তখন তো আপনার বিরুদ্ধে আরও বড় অভিযোগ উঠবে। তখন সিলিন্ডার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি যদি বাঁচতে চান তবে আপনার একমাত্র পথ হবে সিলিন্ডার করা। এই কথায় জাভেদ এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। তার চোখে আর কোনো পথ দেখতে পায় না। পুরো পরিস্থিতি তার জন্য একদম আটকে গেছে। সে মনে মনে বুঝতে পারে এখন সারেন্ডার করা ছাড়া তার আর কোনো উপায় নেই। কিন্তু এর পরিণতি কি হবে সে। তৌসিফের কথা মতো 10 মিনিট পর আহমেদ নিজেকে একটু গুছিয়ে নিয়ে ধীরে স্থির করে রোজার কেবিনে প্রবেশ করলো। কেবিনের মৃদু আলোয় তার চোখ পড়ল বিছানায় শুয়ে থাকা রোজার দিকে। ক্লান্ত মুখে চোখ বন্ধ করে থাকা সেই মুখশ্রীতে যেন কঠিন সময়ের অসংখ্য ছাপ। আহমেদ থমকে দাঁড়ালো। তার হৃদয় নীরবে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল রোজার দিকে, যেন এতদিনের সব অনুভূতি জমাট বাঁধতে বাঁধতে হঠাৎ ঝরে পড়ছে। তার চোখ থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারছে না তাকে। রোজার এই অবস্থা থেকে তার ভেতরে এক অদ্ভুত কষ্টের ঢেউ উঠল। মনে হলো যেন বুকের মাঝে ঝড় বইছে। ধীরে ধীরে আহমেদ এগিয়ে এলো। হাতে মমতার পরশ নিয়ে রোজার মাথায় আলতে করে তার আবেগ মিশ্রিত হাত বুলিয়ে দিল। তার এই স্পর্শে যেন রোজার অচেতন দেহে প্রাণের স্পন্দন ফিরে এলো। ধীরে ধীরে রোজা চোখ খুলো। ক্লান্ত চোখে তাকালো আহমেদের দিকে। কিছু না বলেও যেন চোখের গভীরে তার অনুভূতির গল্প বলা যায়। তার চোখ কাঁপতে কাঁপতে ভিজে উঠল। নীরবে ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আহমেদ এই অশ্রু দেখে আবেগে আপ্লুত হয়ে তার চোখের কোণ যত্নের সাথে মুছে দিল। আলতো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কেঁদো না রোজা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তুমি জানো তোমার এই কষ্ট আমার বুকে হাজারটা তীরের মতো বিঁধে যাচ্ছে। কাঁদে না জান, এই তো তুমি এখন আমার কাছে। অক্সিজেন মাস্কের আড়াল থেকে রোজা দুর্বল ঠোঁট দুটো নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি তো ভেবেছিলাম আমি আর আপনার কাছে কখনোই ফিরে আসতে পারবো না। সাথে সাথে আহমেদ রোজার আরো কাছে গিয়ে তার মুখের কথা কেড়ে নেয়। হুশ, চুপ করো। ভুলেও আর মুখে আনবে না। কিছুই হয়নি, সব ঠিক হয়ে গেছে এখন। এই তো তুমি সুস্থ হয়ে যাচ্ছ। রোজা একটু যেন নিজেকে স্থির করলো। কাঁপা কাঁপা হাতে তার আঘাতপ্রাপ্ত ডান হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দিল আহমেদের দিকে। আহমেদ তৎক্ষণাৎ সেই হাতটি ধরে ফেলল, যেন হাতের উষ্ণতায় রোজার সমস্ত কষ্ট শুষে নিতে চায়। তারপর সে আরেকটু এগিয়ে এসে আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে স্নেহময়ী চুমু দিল। তার ঠোঁট কাঁপছে। মনে হলো কথা বলতে গিয়ে কণ্ঠটা ভারী হয়ে গেছে। কষ্ট হচ্ছে তোমার? খুব ব্যথা লাগছে? এই প্রশ্নের উত্তরে রোজা সামান্য হাসল। চোখের কোণায় জমানো অশ্রু একটুখানি আলো ছড়ালো। ঠিক তখনই একজন নার্স কেবিনে এসে বলল, স্যার, ম্যামের অক্সিজেন মাস্কটা এখন খুলে দেওয়া যেতে পারে। দেরি না করে আহমেদ সযত্নে নার্সের সাহায্যে রোজার অক্সিজেন মাস্কটা খুলে দিল। এমনিতেই রোজার মুখে এই অক্সিজেন মাস্কটা দেখে আহমেদের বুকটা ফেটে যাচ্ছে। এরপর সে রোজাকে বেডে একটু উঁচু করে বসিয়ে দিল, পেছনে বালিশ দিল যাতে কোমরে ব্যথা না পায়। নার্স আরও কিছু ওষুধ দিয়ে সেগুলো রেখে যেতে বলল। ক্যান্টিন থেকে কিছু ভালো স্বাস্থ্যকর খাবার এনে ম্যামকে খাইয়ে দিতে পারেন স্যার। এমনিতেও ম্যাম তো কিছু খেতে পারেনি। নার্স চলে যাওয়ার পর আহমেদ কিছুক্ষণ রোজার পাশে বসে তার হাতটা ধরে মৃদু হেসে তাকালো। তার চোখে মমতার এক অনন্ত সমুদ্র। একটু আদুরে গলায় বলল, একটু অপেক্ষা করো, আমি ক্যান্টিনে যাচ্ছি। দেখি তোমার জন্য কোন ভালো ভালো খাবারগুলো আনা যায়। আমি এক্ষুনি আসছি। রোজার মুখে মৃদু হাসি দেখে তৃপ্তির এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল তার মন।
রোজাকে আবারও আদর করে কিছুটা সান্ত্বনা দিয়ে চোখে মুখে মমতার স্পর্শ রেখে আহমেদ বেরিয়ে গেল ক্যান্টিনে খাবার আনতে। রোজা নিঃশব্দে তাকিয়ে রইল দরজার দিকে, যেন সেই মুহূর্তগুলো তার মনের ক্যানভাসে চিরকাল আঁকা হয়ে থাকবে। আহমেদের ক্যান্টিনে যাওয়ার কিছুক্ষণ পরেই রোজার কেবিনের দরজাটা আবার ধীরে ধীরে খুলে গেল। একে একে রিয়াদ, নুরা, তিশা, নাহিদ, অহনা, সৌরভ আর রাজিয়া রহমান সবাই প্রবেশ করলো। সবাই রোজাকে দেখে আবেগে আপ্লুত, যেন তারা অপেক্ষায় ছিল এই মুহূর্তটির জন্য। রাজিয়া রহমান রোজার কাছে এগিয়ে এসে তার শয্যার পাশে দাঁড়িয়ে মায়ামাখা চোখে তাকিয়ে বললেন, তুই ঠিক আছিস তো মা? চোখে জল জমেছে, সেই আবেগে কণ্ঠটা কাঁপছে। রোজা হাসি মুখে রাজিয়া রহমানের হাত ধরে মৃদু কণ্ঠে বলল, মামনি, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না তো। তোমাদের সবার দয়া আছে আমার ওপর। এই দেখো আমি কত সুন্দর করে কথা বলতে পারছি। তার এই আশ্বাস বাণী যেন সবাইকে কিছুটা শান্ত করলো। এরপরে সবাই যেন একসাথেই বলে উঠল, ম্যাম আপনি সত্যি ঠিক আছেন? সবার কণ্ঠে যেন তীব্র উদ্বেগের ছাপ। রোজা ধীরে ধীরে তাদের সবাইকে আশ্বস্ত করতে শুরু করলো, যেন তার কথায় তাদের মন হালকা হয়ে যায়। আমি একদম ঠিক আছি, তোমরা চিন্তা করো না। গুটিসুটি হয়ে থাকা 6 জনের দিকে ভালোভাবে তাকিয়ে রোজা এবার ফ্রুকুচকে বলে উঠল, তোমরাও কি বাচ্চাদের মতো কান্নাকাটি করছো নাকি? চোখ মুখের এই অবস্থা কেন? নাহিদ এবার বিড়বিড় করে বলে উঠল, আমাদেরকে এভাবে দেখেই ম্যাম এমন করেছে, তাহলে আহমেদ স্যারকে ওই অবস্থা দেখলে তো ম্যাম। কথা অর্ধেক রেখেই মাথা ছাকালো নাহিদ। আহমেদ যে নিজেকে কতটা অস্থির বানিয়ে তুলেছিল তা দেখলে রোজা নিজেই কষ্টে জর্জরিত হয়ে অক্কা পেত। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা রিয়াদ এবার একটু এগিয়ে এসে বলল, আমরা আপনাকে খুব মিস করছি ম্যাম, ভয় পেয়েছিলাম খুব। রোজা মৃদু হেসে তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাই নাকি? বেশ ভালো। আমি তো ভেবেছিলাম আমাকে মরার পথে দেখে তোমরা খুশি হবে, তাহলে আর কেউ তোমাদেরকে কঠিন কঠিন অর্ডার দেবে না, কেউ আর গুলি করে উড়িয়ে দেওয়ার ভয় দেখাবে না। তখন তোমাদের শুধু চিল আর চিল। সবাই আবার অসহায় চোখে চোয়াল ঝুলিয়ে তাকালো রোজার দিকে। সবচেয়ে বেশি কষ্ট পেল অহনা এবং নাহিদ। রোজা নিজেও জানে এরা তাকে কতটা ভালোবাসে, তাও এইরকম কথাতে তারা বেশ কষ্ট পেল যেন। তারা রোজার চিন্তায় মরতে বসেছিল প্রায়, আর রোজা তাদের এই দুর্বলতায় তাদেরকে নিয়ে ঠাট্টা করছে। যদিও তারা সবাই জানে রোজা এমন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ইমোশনাল পরিস্থিতি সৃষ্টি না করার জন্য এমন কথাই বলেছে। রোজা এবার অন্যরকম কণ্ঠে বলে উঠল, আচ্ছা রিয়াদ, তারপর বলো ওদিকের খবরটা কি? সব ঠিক আছে তো? সব কিছু সামলাতে পারছো তো? রিয়াদ মাথা নেড়ে বলল, হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনি আপাতত ওসব কিছু নিয়ে টেনশন করবেন না ম্যাম, আগে সুস্থ হয়ে উঠুন ভালো করে। রোজা এবার রাজিয়া রহমানের দিকে এক পলক তাকিয়ে নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা খাটিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, জাভেদ কি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে? অহনা সাথে সাথেই বলে উঠল, না না ম্যাম, এখনো পালায়নি জানোয়ারটা। তার আত্মসম্মানবোধ আর সো কল্ড অহংকারটা যে এখনো যায়নি। আর ওর পালানোর খবর পেলে তো আমরা আপনার জন্য অপেক্ষা করতাম না, সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম। রোজা এবার চোখ বন্ধ করে বাঁকা হাসল। তার এটারই প্রয়োজন ছিল শুধু। বিড়বিড় করে আফসোসের সুরে রোজা বলে উঠল, একটা লোক কতটা গাধা হলে এত বড় একটা কাজ করার পরেও কোনো রূপ চিন্তা না করে আইস করে থাকতে পারে। সো ফানি। রোজার কথা শুনে এদিকে রিয়াদ, নাহিদ এবং সৌরভ রহস্যময় চোখে একে অপরের দিকে তাকালো। তাদের আহমেদ স্যার যে গোপনে কি কাজ করেছে সেটা তো আর ম্যাম জানে না। জাভেদ কি আর এমনি এমনি দেশে পড়ে রয়েছে নাকি? সৌরভ হঠাৎ বলে উঠল, আচ্ছা আপনারা থাকুন, আমি একটু ক্যান্টিনে যাই। স্যারকে ওদিকে যেতে দেখলাম। রোজা বলল, উনি আমার জন্য খাবার আনতে গিয়েছে। সৌরভ এবার তড়িঘড়ি করে বলে উঠল, সে কি, আগে বলবেন না ম্যাম? তাহলে আমিও যাই, সাহায্য করি স্যারকে। বলেই ফট করে বেরিয়ে পড়ল সৌরভ। রোজার কেবিন থেকে বেরিয়ে সৌরভ আগে আহমেদের ফ্ল্যাটের সিকিউরিটিদের কল করলো। এরপর বারবার সতর্ক করে বলে রাখলো যাতে আহমেদের স্টোর রুমের পেছনের দেওয়ালটায় সিকিউরিটি আরও বেশি বাড়িয়ে দেয়, একটা মাছিও যেন তার পেছনে যেতে না পারে। কাজ শেষ করে সৌরভ এবার ক্যান্টিনে ঢুকতে ঢুকতেই দেখতে পেল যে আহমেদ কেবলই বের হচ্ছে। সৌরভ দ্রুত এগিয়ে আহমেদের কাছ থেকে একটা ট্রে নিয়ে নিল। আহমেদ এবার জিজ্ঞেস করলো,
মামুনি কি রোজার সাথে দেখা করলো? জি স্যার, করেছে। যাক, খুব ভালো। মামুনিকে এবার বাসায় পাঠিয়ে দেব। এমনিতেই অনেকক্ষণ হসপিটালে ছিল, আর শুধু শুধু আমার আর আমার বউয়ের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে রয়েছে। বউটাকে একটু ঠিকমতো আদরও করতে পারছি না যে তোমাদের জন্য। সৌরভ এবার অসহায় নেত্রপলব নিয়ে কাতর চোখে তাকালো আহমেদের দিকে। এভাবে সরাসরি তাদেরকে অপমান করে কিভাবে বলে দিল কথাটা। এবার মনে মনে সৌরভ ঠিক করলো যে সে পারলে আহমেদকে রিজাইনমেন্ট লেটার জমা দিয়ে গ্রামে চলে যাবে, তাও রোজার সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করার সুযোগ করে দেবে আহমেদকে। তবে কিছু একটা ভেবে বিড়বিড় করে সৌরভ চিন্তিত স্বরে বলে উঠল, ম্যাম অসুস্থ হতে না হতেই স্যার আবার লাগাম ছাড়া কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, অথচ কিছুক্ষণ আগ পর্যন্ত মুখটা পচা টমাটোর মতন করে ঝুলিয়ে রেখে দিয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সৌরভ আহমেদের পাশে দাঁড়িয়ে রইল। আহমেদ এবার বলে উঠল, চলো যাই, তোমার ম্যামকে তাড়াতাড়ি খাওয়াতে হবে। যত তাড়াতাড়ি মেডিসিন নেবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার বউটা। সৌরভ মাথা নাড়ালো। আহমেদ এবার বের হতে গিয়েও হঠাৎ কিছু একটা ভেবে ক্যান্টিনের একটা স্টলের দিকে তাকালো, যেখানে ফ্রিজে বিভিন্ন ফ্লেভারের অনেকগুলো ক্যাডবেরি চকলেট সাজানো রয়েছে। প্রথম দিন ক্যান্টিনে আসার পরে তার চোখে পড়েছিল এই চকলেটগুলো, কিন্তু রোজা চিন্তায় সে সেসবের দিকে বেশি নজর দেয়নি। বরং সে চকলেটগুলো দেখে আহমেদের সেদিন খুব কান্না পেয়েছিল, কারণ রোজা তো তখন ছিল জীবন মরণের মাঝে। কিন্তু আজ তো তার কুইন সুস্থ হয়ে গেছে, আজ তো কিছু একটা করা যেতেই পারে। আহমেদ রহস্যময়ী মুচকি এসে সৌরভকে বলল, সৌরভ, একটা মজার জিনিস দেখবে? সৌরভ যেন খুব আগ্রহ দেখালো। আহমেদের এই জিনিসটা সৌরভের অনেক বেশি ভালো লাগে, মাঝে মাঝেই চমকে দেয় সবাইকে। জি স্যার, দেখালে অবশ্যই দেখব। আহমেদ এবার নিজের হাতের খাবারের ট্রেটা সৌরভের হাতে দিয়ে বলল, একটু দাঁড়াও, আমি আসছি। সৌরভ উৎসাহ নিয়ে তাকিয়ে রইল আহমেদের প্রস্থানের দিকে। আহমেদ সেই স্টলে গিয়ে কিছু ভালো ভালো বিভিন্ন ফ্লেভারের বড় সাইজের ক্যাডবেরি চকলেট নিয়ে নিল। এরপরে সেগুলো নিজের পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে সৌরভের কাছে এসে আবারও ট্রেটা হাতে নিয়ে নিল। বলল, চলো যাই। সৌরভ এবার তবদা খেয়ে আহমেদের পিছু যেতে যেতে বলল, স্যার কি যেন দেখাতে চাইছিলেন, দেখাবেন না? তোমার ম্যামের কেবিনে চলো, সেখানে গিয়ে দেখাচ্ছি। সৌরভ একটু মিনমিন করে জিজ্ঞেস করলো, ও আচ্ছা, কিন্তু কি দেখাবেন স্যার? আহমেদ এবার থেমে গিয়ে সৌরভের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, 4 বছর আগের রোজাকে। কিছুক্ষণ পরেই আহমেদ খাবারের ট্রেটা হাতে নিয়ে কেবিনে ঢুকলো। ট্রেতে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন, যেন রোজার পুষ্টি নিশ্চিত হয়। তার সাথে পিছু নিয়ে মুখ ঝুলিয়ে এসেছে সৌরভ, যে যথেষ্ট যত্নশীলভাবে সাহায্য করছে। রাজিয়া রহমান সাথে সাথে রোজার পাশ থেকে উঠে পড়লেন। এরপর আহমেদকে উদ্দেশ্য করে বললেন, শোন, তুই খাইয়ে দি রোজাকে, এরপর তাড়াতাড়ি ঠিক মতো মেডিসিনগুলো দিয়ে দিস। আহমেদ খানিকটা ভাব নিয়ে বলে উঠল, তুমি না বললেও আমি আমার বউকে খাইয়ে দিতাম, বুঝেছ? রাজিয়া রহমান মুচকি হাসলেন। আহমেদ এবার বলে উঠল, মামুনি শোনো, তুমি আবার বাড়ি চলে যাও। রোজার জন্য আমি এখানে আছি, দেখি কবে রিলিজ দেওয়া যায় ওকে। তুমি আর এখানে থেকো না, পরিবেশটা ভালো না। শুধু শুধু ঝুঁকি নিয়ে এখানে থাকার কোনো মানে হয় না, বাড়ি চলে যাও। রোজার রিলিজ দেওয়ার পর আমি না হয় একদিন তোমার ফ্ল্যাটের রোজাকে নিয়ে যাব। রিয়াদ এবং নুরাও একই অভিব্যক্তি দেখালো। হ্যাঁ আন্টি, আপনি বাড়ি চলে যান, চলুন আমরা না হয় আপনাকে এগিয়ে দিচ্ছি। রোজাও দুর্বল স্বরে বলে উঠল, হ্যাঁ মামুনি, তুমি চলে যাও, আমি এখন একদম ঠিক আছি, আর উনি তো আছেনই। উনি বলতে যে রোজা আহমেদকে বুঝেছে, এটা বুঝতে পেরে আহমেদ মনে মনে বেশ প্রশান্তি অনুভব করলো। বউটা ইদানিং তার উপর বেশ ভালো করে নির্ভরশীল হতে শুরু করেছে, বিষয়টা খুবই আনন্দদায়ক তার জন্য। এমনিতেই রাজিয়া রহমান বাড়িতে সমস্ত কাজ ফেলে এসেছেন, রেস্তোরাঁটাও এখনো খোলা হয়নি, তাই তিনিও বেশি বাড়াবাড়ি করলেন না। রোজার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে পড়লেন কেবিন থেকে, আর রাজিয়া রহমানকে এগিয়ে দেওয়ার জন্য সৌরভ বাদে সবাই গেল। এখন কেবিনে শুধুমাত্র রয়েছে সৌরভ, আহমেদ এবং রোজা। সৌরভও তাদের সাথে যেত, কিন্তু আহমেদ যে তাকে কি একটা মজার জিনিস দেখাতে চেয়েছে, সেটা না দেখে তো সে এখান থেকে এক পাও নড়বে না বলে পণ করলো। আহমেদ এবার খাবারের ট্রেটা রোজার সামনে বিছিয়ে দিয়ে তার দিকে মমতার চোখে তাকিয়ে বলল,
এই দেখো মাই কুইন, কত সুন্দর সুন্দর খাবার এনেছি তোমার জন্য, চটপট খেয়ে নাও তো। বেশ আগ্রহ নিয়ে রোজা খাবারের ট্রেতে তাকাতেই ব্রু কুচকে গেল তার। ফট করে আহমেদের দিকে এমনভাবে তাকালো যেন এরকম জঘন্য খাবারের আয়োজন সে কখনোই দেখেনি। আসলে আহমেদ বেশ কায়দা করে খাবারের ট্রেটা সাজিয়ে রেখেছে, তাতে সুস্বাস্থ্য রক্ষার যাবতীয় সবজি এবং ট্রেতে করে সবজি বাগান সাজিয়ে নিয়ে এসেছে আহমেদ। সেখানে আছে নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি রোল, কিছুটা স্বাস্থ্যকর সবজি স্যুপ, ব্রোকলি, স্টিম ক্যারটস এবং অন্যান্য সবজির নানান রং বেরঙের পরিবেশনা। আবার কোনায় একপাশে শসা, টমেটো এবং কুমড়ো ভাজার অস্তিত্বও টের পাওয়া যাচ্ছে। আহমেদ নিশ্চিন্ত মনে ভাবছে রোজার শরীরের যত্ন সে একদম ঠিক মতোই করেছে। রোজার এবার মেজাজটা খুব খারাপ হলো। হতে পারে সে শাকসবজি খেতে পছন্দ করে, তাই বলে এই লোক এই সময়ে এত শাকসবজি নিয়ে আসবে তার সামনে, তা আবার এমন এমন সবজি নিয়ে এসেছে যেগুলো রোজা দু চোখে সহ্য করতে পারে না। রোজা খাবারের দিকে একবার তাকায় আর একবার আহমেদের দিকে। আহমেদ যেন রোজার দৃষ্টি দেখতেই পাচ্ছে না, সে তো কেবিনে আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। রোজা বেশ ভালো করেই বুঝলো এই লোক ইচ্ছে করে সবচেয়ে অপছন্দনীয় এসব খাবারগুলো তার সামনে রেখেছে। রোজা এবার চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, হোয়াট ইজ দিস? আহমেদ রোজার দিকে তাকিয়ে মুচকি হাসে বলল, হ্যাঁ, খাবারগুলোর কথা বলছো? এগুলো তোমার জন্য। এগুলো এখন তোমার শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় খাবার। সৌরভ এবার এতক্ষণে খেয়াল করলো ট্রেতে রাখা খাবারগুলো। ঘাড় উঁচিয়ে এক পলক দেখে এবার তারও ভ্রু কুচকে গেল। একটা মানুষ এতগুলো সবজি আনে, অন্য কোনো আইটেমও তো রাখতে পারত। আহমেদ এবার বেশ গুরুগম্ভীর কণ্ঠে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, শোনো মাই কুইন, এত যত্ন করে সব স্বাস্থ্যকর খাবারই তো এনেছি, একটু খেয়ে দেখো না, দেখবে তোমার কেমন ভালো লাগছে। আর তাছাড়া এখন এসব খাবার তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। রোজা তবুও মুখ কুচকে বিরক্ত চোখে তাকিয়ে থাকে, যেন এসব সবজি খাওয়ার চেয়ে কঠিন কিছু তার আর নেই। আহমেদ এবার নিজ হাতে খাবার তুলে রোজাকে ধীরে ধীরে খাওয়ানোর চেষ্টা করতে থাকে। প্রথমে রোজা মুখ ঘুরিয়ে নিল, পরবর্তীতে বুদ্ধিমতীর মতো নিজের স্বাস্থ্যের কথা ভেবে অসহায়ভাবে কিছুটা খেয়ে ফেলে। কিন্তু মনের মধ্যে ছোটখাটো একটা অভিমান জারি থাকে। বাধ্য হয়ে রোজা মুখ কুচকে খেতে শুরু করলো। আহমেদ হাসি মুখে তাকিয়ে রইল, যেন তার জন্য এই দৃশ্যই দিনের সেরা মুহূর্ত। এদিকে সৌরভ অপেক্ষা করতে লাগলো কখনো আহমেদ তাকে এই মজার জিনিসটা দেখাবে, কিন্তু রোজাকে খাইয়ে দিতে দেখে সে এবার নিজের পকেট থেকে ফোন বের করে সোফায় বসে গেম খেলতে শুরু করলো। বাহ, ভালোই তো খাচ্ছ। আহমেদ খুশি হয়ে বলল, আর একটু। রোজা আবারও না করার চেষ্টা করলো, কিন্তু আহমেদ একের পর এক সবজির টুকরোগুলো খাইয়ে দিল। রোজার মুখটা কুচকে যেন কোনো কঠিন কাজ করতে হচ্ছে, তবে সবকিছুতেই তার মুখের ছোট ছোট বাচ্চা সুলভ ভাব দেখে আহমেদ হাসি চেপে রাখার চেষ্টা করলো। এদিকে সৌরভেরও বেশ হাসি পাচ্ছে। নিজের যান বাঁচানোর ভয়ে সে কোনো মতো হাসিটা চেপে রেখে রয়েছে। এভাবে বেশ কিছুটা সময় রোজা মুখ বাঁকিয়ে বাঁকিয়ে খেতে থাকে, আর আহমেদ হাসি মুখে সেগুলো দেখে। সবজি আর স্বাস্থ্যকর খাবারের প্রতি রোজার অনীহা দেখে আহমেদ যেন একটু মজা পায়। এমনিতেই রোজা সারা বছর প্রচুর পরিমাণে সবজি খায়, কিন্তু এই সময় সব তার কাছে কেন যে বিরক্ত মনে হচ্ছে সেটা সে নিজেও জানে না। আহমেদ এবার সৌরভের দিকে তাকিয়ে স্যুপের বাটিটা রোজার হাতে দিয়ে বলল, চিংড়ির স্যুপ, এটা ভালো লাগবে তোমার। এবার তুমি নিজেই খেয়ে নাও তো মাই কুইন, আমি একটু আসছি। রোজা বাধ্য হয়ে মুখ কুচকে স্যুপের বাটিটা হাতে নেয়। চিংড়ি তার এমনিতেই বেশি ভালো লাগে, কিন্তু এই স্যুপে আহমেদ চিংড়ির সাথে গাদা গাদা সবজি ঢেলে দিয়ে নিয়ে এসেছে। খেতে খেতে রোজার মুখের অভিব্যক্তি দেখে সহজেই বোঝা যাচ্ছে বিষয়টা তাকে একদমই আনন্দ দিচ্ছে না। তখনই আহমেদ হাত মুখ ধুয়ে ফিরে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ফিসফিস করে রোজার আড়ালে সৌরভকে উদ্দেশ্য করে বলল, তোমাকে যেটা দেখাতে যাচ্ছিলাম এখন সেটা দেখবে। সৌরভ এতক্ষণ নিজের ফোনে গেম খেলছিল, তবে আহমেদের কথা শুনে সে এবার ফোন পকেটে ঢুকিয়ে বেশ আগ্রহ ভরা চোখে তাকিয়ে থাকলো। আহমেদ চাউলটা গুছিয়ে রেখে রোজার বেডের কাছে ফিরে এসে নিজের পকেট থেকে তখন স্টল থেকে কিনে আনা চকলেটগুলোর মধ্যে একটা চকচকে ওরিও ফ্লেভারের ক্যাডবেরি চকলেট বের করে। মুখ কুচকে মাথা নামিয়ে খেতে থাকা রোজার দিকে তাকিয়ে সে চকলেটটাকে কায়দা করে খুলে
যাতে প্যাকেটের শব্দ পাওয়া না যায়। কিন্তু একটা প্লাস্টিক টাইপের প্যাকেটের শব্দ শুনে রোজা আহমেদের দিকে তাকায়। স্বাভাবিকভাবে আহমেদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আনতে গেলেও আহমেদের হাতে থাকা চকলেট দেখে এবার রোজার চোখ কপালে উঠে যায়। মুখে থাকা স্যুপ নিয়ে রোজা বড় বড় চোখে হাঁ করে তাকিয়ে থাকে আহমেদের দিকে। আহমেদ এবার রোজার দিকে আর চোখে একবার তাকিয়ে তাকে পাত্তা না দিয়ে দেখিয়ে দেখিয়ে খেতে শুরু করে চকলেটটা। সৌরভ এবার নীরবে মাথা নাড়ে। সে বেশ ভালো করেই এবার বুঝতে পেরেছে যে আসলে আহমেদ তাকে কি দেখাতে চেয়েছে। সৌরভ কিছুটা ভয় নিয়ে রোজার দিকে তাকায়, কারণ রোজা যদি এখন রেগে যায় মোটামুটি একটা যুদ্ধ হবে এটা শিওর। তবে রোজা যদি এখন চকলেটের জন্য দুর্বল হয়ে পড়ে তাহলে এখন আগে রোজাকে দেখতে পাওয়া যাবে না বলে মনে হয়। আহমেদের সেসবে খেয়াল নেই। খেতে খেতে সে রোজার দিকে অন্যরকম হাসি দিয়ে যেন বোঝাতে চায়, তুমি খাও সবজি আর স্যুপ, আর আমি তোমার প্রিয় চকলেটটা একা উপভোগ করতে থাকি। রোজা অবাক হয়ে আহমেদের দিকে তাকায়। তার ভেতর থেকে যেন একটু অভিমান ফুটে ওঠে। লোকটা তার জন্য এসব উল্টোপাল্টা সবজি এনে নিজের জন্য চকলেট এনেছে, এখন আবার একা একা খাচ্ছে। রোজা এবার আর চোখে একবার সৌরভের দিকে তাকায়। এখন যদি সে চকলেটের জন্য আহমেদের সাথে ঝগড়া করে তাহলে সেটা তার আত্মসম্মানে গিয়ে বিধবে ভেবে রোজা চেঁচা থেকেও চুপ থাকলো। নিজেকে ম্যাচিওর প্রমাণ করার জন্য আবারও আরেক চামচ স্যুপ মুখে ঢোকালো সে, কিন্তু চকলেট দেখলেই তার মনটা নরম হয়ে যায়। আর আহমেদ ঠিক সেই দুর্বলতাটাই কাজে লাগাচ্ছে। কিছু সময় পর নিজেকে সামলাতে না পেরে এবার রোজা তিরিক্ষি গলায় বলল, এসব বাজে অস্বাস্থ্যকর ফাস্টফুড কেন খাচ্ছেন আপনি? হ্যাঁ? আহমেদ নির্বিকার ভঙ্গিতে রোজার দিকে না তাকিয়ে জবাব দিল, আমি তো আর তোমার মতো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে লটকে পড়িনি। আল্লাহর রহমতে আর বউয়ের দোয়া ভালোবাসায় আমি এখনো একজন সুস্থ স্বাভাবিক স্বাস্থ্যবান বলবান পুরুষ। রোজা সরু চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ এবার সৌরভকে চকলেট খাওয়ার জন্য অফার করে। তুমি খাবে নাকি সৌরভ? সৌরভ সাথে সাথে মাথা দুদিকে নেড়ে বলে, না না স্যার, আমি এসব খাই না। আমি এই ক্যাডবেরি চকলেট একদম খেতে পারি না স্যার, কেমন কেমন যেন লাগে। আমি তো কিটক্যাট খাই। বলেই মেকি হাসলো সৌরভ। রোজা এবার সত্যি সত্যি বাচ্চাদের মতন চেহারা বানিয়ে স্যুপ খেতে খেতে তির্যক দৃষ্টিতে আহমেদের দিকে তাকিয়ে রইল। আহমেদ সেই দৃষ্টিটুকুও হাসি মুখে উপভোগ করছে, যেন রোজাকে জ্বালানোতেই তার দিনের আনন্দ। আরও কিছুক্ষণ যাওয়ার পর রোজার এবার নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়ল। বারবার তার চোখ যাচ্ছে আহমেদের হাতে থাকা চকলেটের ওপর। লোকটা অশুভের মতন একা একা কিভাবে আরাম করে গিলছে ভেবে পাচ্ছে না রোজা। সে নাকি রোজাকে ভালোবাসে। এত যখন ভালোবাসে তখন তার প্রিয় জিনিসটা তাকে ছাড়া খাচ্ছে কিভাবে, তা আবার দেখিয়ে দেখিয়ে। রোজার এবার ইচ্ছে করলো তার খাবারের প্লেটে থাকা কাঁটা চামচটা আহমেদের হাতে ঢুকিয়ে দিতে। অনেকক্ষণ ভাবার পর রোজা এবার নিজের সো কল্ড আত্মসম্মান বোধটা চুলোয় ফেলে দিয়ে স্যুপের বাটি ঠাস করে খাবারের ট্রেতে রেখে দিল। অসহায় নেত্র পলবে তাকিয়ে রোজা মিনমিন করে জোর দিয়ে বলে উঠল, আমাকে একটু দিন। আহমেদ বুঝেও না বোঝার ভান করলো। আরেকবার আয়েশ করে চকলেটে কামড় বসিয়ে চিবোতে চিবোতেই জিজ্ঞেস করলো, কি দেব তোমায় মাই কুইন? নিজের ইজ্জত সহ সবকিছু তো তোমায় দিয়ে বসে আছে, আর কি আছে দেওয়ার মতো বলো? আহমেদের কথা শুনে সৌরভ খুব খুব করে কেসে উঠল। তবদা খাওয়া সৌরভের দিকে একবার তাকিয়ে রোজা কটমট করে তাকালো আহমেদের দিকে। প্রথমত সৌরভের সামনে নির্লজ্জ মার্কা কথাবার্তা বলাতে রোজা চোখ বড় করে তাকালো। এই মুহূর্তে আহমেদের ঠোঁটে আগুন লাগাতে পারলে রোজার একটু শান্তি লাগতো। অশুভ লোকটা বুঝেও না বোঝার ভান করছে। আবার এই সৌরভ উপস্থিত আছে থেকে রোজানীদের আত্মসম্মানের ভয়ে কিছু বলতেও পারছে না। এবার খানিক চোখ পাকিয়ে দাঁত চেপে আবারও রোজা বলল, আপনার ইজ্জত আপনি নিজের পকেটে রাখুন, ওটা আমার এমনিতেও চাই না। বসে বসে একা একা খাদকের মতো যেটা গিলছেন সেটা আমাকে একটু দিন। লজ্জা করে না এইভাবে বউকে ছাড়া একা একা গিলছেন? আহমেদ এবারও রোজার কথাকে পাত্তা দিল না, বরং মুখে আরেক সিপ চকলেট ঢুকিয়ে খেতে লাগলো। রোজা এবার তর্জনী আঙুল উঠিয়ে বলে উঠল, আমি আপনাকে অভিশাপ দিলাম, বাথরুমে যেতে যেতে বুড়ো হবেন আপনি। বাথরুম থেকে আসতেই পারবে না, সারাদিন বাথরুমেই থাকতে হবে। আহমেদ যেন এবার তবদা খেয়ে গেল, যেন একরকম আশ্চর্যকর কথা সে কখনোই শোনেনি। সৌরভের এবার ইচ্ছে করলো বাথরুম থেকে হারপিক টেনে ঢকঢক করে গিলে খেতে। আজকাল রোজা বেশ উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার ভান করে
এবার আহমেদ বলল, সে কি রোজা, তোমার তো ভালোই অবনতি হয়েছে দেখছি। তোমার আদর্শ ভালোবাসার একমাত্র সুযোগ্য স্বামী এভাবে একটু চকলেট খাচ্ছে, আর তুমি তোমার স্বামীর খাবারের থেকে এভাবে নজর দিচ্ছ। ছি রোজা, এটা কিন্তু ঠিক নয়। আর তার চেয়ে বড় কথা, আমি যদি বাথরুম থেকে ঘরে আসতে না পারি তাহলে তুমি আদর পাবে কার কাছ থেকে? নিজের কথাটাও একটু ভাবো। রোজা আবারও অসহায় চোখে তাকালো। তার এখন অভিমানে ভীষণ রকমের কান্না আসছে, আবার রাগও লাগছে। লোকটা যে ইচ্ছে করে তাকে এভাবে জ্বালাচ্ছে এটা বুঝতে বাকি রইল না। এখন সৌরভ না থাকলে রোজা যে অক্সিজেন সিলিন্ডারটা দিয়ে আহমেদের মাথা ফাটাতো এটা একদম নিশ্চিত। আহমেদ এবার আফসোসের সুরে বলে উঠল, তুমি জানো তোমার চিন্তায় আমি কিছু খাইনি। সৌরভকে জিজ্ঞেস করো, তোমার চিন্তায় না খেয়েছিলাম আমি। এখন একটু খেতে বসছি আর তুমি আমার খাবারের উপর ভাগ বসাতে যাচ্ছ। ছি। রোজা এবার খাবারের ট্রেটা হাতে দিয়ে ঠেলে আরেকটু দূরে সরিয়ে দিয়ে দুহাত বুকে গুজে অন্যদিকে ফিরে বলে উঠল, আমি এসব খাবারও খাবো না, আর কোনো মেডিসিন